রাইসা কিছু না বলে মাইনকে পিছন থেকে জড়িয়ে ধরলো। রাইসা কেঁদে কেঁদে বলল, আই এম সরি, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তাই তোমাকে মেঘাপুর সাথে দেখে আমি সহ্য করতে পারিনি। আর কোনোদিনও এমন হবে না, আমি ভুল করেছি। একবারের জন্য আমাকে মাফ করে দাও প্লিজ। আজ অনেক অভিমান বাসা বেঁধেছে মায়ানের মনে। মাইন যাকে এতটা পরিমাণ ভালোবেসেছে, সেই মাইনকে আজ চরম পরিমাণ ভুল বুঝে মায়ানের ভালোবাসাকে ছোট করেছে। তাই মাইন কিছুতেই নিজের মনকে স্থির করতে পারছে না। মাইনের খুব কষ্ট লাগছে, বুকের বাঁ পাশে খুব ব্যথা হচ্ছে। রাইসার কান্না মাইন সহ্য করতে পারছে না। তারপরও মায়ান নিজের কষ্টটাকে বুকের ভেতর চাপা দিয়ে রাইসাকে বলল, আসলে কি জানো রাইসা, যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসার কোনো মূল্যও থাকে না। আজ যদি মিথিলার সময় মতো না আসতো, তাহলে তোমার আর আমার সম্পর্কটা আজ বিচ্ছিন্ন হয়ে যেত, আর আমি সারা জীবন তোমার চোখে অপরাধী হয়ে থাকতাম। এটা কেমন ভালোবাসা বলতে পারো রাইসা, যেখানে কোনো বিশ্বাস থাকে না, ভরসা থাকে না? একটা সম্পর্ক বিশ্বাস আর ভরসার উপরে গড়ে ওঠে, আর যেখানে আমার প্রতি তোমার কোনো বিশ্বাস ভরসাই নেই, সেটাই আজকে প্রমাণ হলো। তুমি তো ভেবেই নিয়েছিলে মেঘার সাথে আমার হয়তোবা কিছু চলছে। কি করে এটা ভাবতে পারলে তুমি রাইসা? একবারও কি তোমার এতটুকু মনে হয়নি যে অথৈকে হারিয়ে আমি যাযাবর হয়ে গিয়েছিলাম, কোনো মেয়েকে আমার জীবনে ঠাঁই দিতে পারিনি? তুমি এসে আমার জীবনে ঠাঁই করে নিয়েছো, আমাকে নতুন করে স্বপ্ন দেখিয়েছো। সেই তোমাকে ছেড়ে আমি অন্য একজন মেয়ের কাছে যাব? এতটুকু বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারলে না, তাহলে সারা জীবন কি করে তুমি আমার হাত ধরে কাটিয়ে দেবে বলো তো রাইসা? এর আগে নিজের মনের মধ্যে আমার জন্য শক্তপোক্ত একটা বিশ্বাস আর আস্থা তৈরি করো, তারপর দেখবো ভালোবাসাটা আরও বেড়ে গেছে। কথাগুলো বলে মাইন রাইসার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যাচ্ছিল। তখনই রাইসা মাইনের সামনে এসে দুই হাত প্রশস্ত করে দাঁড়িয়ে পড়ল। আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না তুমি। তুমি শুধুমাত্র আমার, আর আমি শুধুমাত্র তোমার। কথাটা বলে রাইসা মাইনকে শক্ত করে জড়িয়ে ধরে পড়ল। তোমাকে আমি এবার শক্ত করে জড়িয়ে ধরলাম, দেখি আমার কাছ থেকে নিজেকে কিভাবে ছাড়িয়ে নিয়ে চলে যাও। আমার ভালোবাসাটা কতটা জোর তা আমি তোমাকে দেখিয়ে দিব। আমার ভালোবাসাকে উপেক্ষা করে দেখি তুমি কি করে চলে যাও। সত্যি মাইন এবার রাইসার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে পারল না, কারণ মাইনও যে রাইসাকে বড্ড বেশি ভালোবাসে। রাইসার এই ভালোবাসাকে উপেক্ষা করে যাবার মতো ক্ষমতা মাইনের নেই। রাইসা মাইনকে বলল, কি হলো, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো না প্লিজ। তুমি এরকম করলে কিন্তু সত্যি আমি মরে যাব। সঙ্গে সঙ্গে মাইন রাইসাকে ওর দিকে ফিরিয়ে রাইসার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, চুপ, একদম চুপ। তোমাকে নিষেধ করেছি না এসব কথা না বলতে, আর কোনোদিনও এসব কথা তুমি বলবে না রাইসা। আমি অথৈকে হারিয়েছি, তোমাকে হারাতে পারবো না। আর জানো, তুমি না একটা পাগলি। রাইসা একটু হেসে বলল, তোমারই তো পাগলি, সামলিয়ে রাখতে পারবে না তোমার এই পাগলিটাকে সারা জীবন। মাইন রাইসার কপালে ছোট্ট করে একটা কিস দিয়ে রাইসাকে জড়িয়ে আবার ধরে পড়ল। হ্যাঁ, সারা জীবন তোমাকে এই বুকের মাঝে এভাবে আগলে রাখবো। শুধু তোমার কাছে আমার একটাই চাওয়া, কখনো ভুল বুঝে দূরে সরে যেও না। আমাদের মধ্যে দূরত্ব বাড়তে দিও না কোনো তৃতীয় পক্ষের জন্য। না, আর কোনোদিনও এই ভুল হবে না, কথা দিলাম। দূর থেকে সবটা দাঁড়িয়ে দেখছিল মিথিলা আর নির্ঝর। নির্ঝর মিথিলার কানের কাছে মুখ নিয়ে বলল, আমিও যে আমার এই পাগলিটাকে বড্ড ভালোবাসি, কিন্তু পাগলিটা বুঝে না। এই পাগলি জানো, তোমাকে না আমার খুব আদর করতে ইচ্ছে করছে। এই বলে নির্ঝর মিথিলাকে পিছন থেকে জড়িয়ে ধরল। মিথিলা কিছুটা লজ্জা পেয়ে এদিক ওদিক তাকিয়ে নির্ঝরকে বলল, এই কি করছো কি? ছাড়ো, এটা হসপিটাল, এটা বাসা না। আশেপাশে লোকজন আছে, দেখলে খারাপ বলবে, ছাড়ো তো। নির্ঝর মিথিলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কার কি? বুঝেছি বুঝেছি, এবার তো ছাড়ো। হ্যাঁ, ছাড়বো, তবে একটা শর্তে। নির্ঝরের মুখে শর্তের কথা শুনে মিথিলা নির্ঝরকে জিজ্ঞেস করলো। শর্ত মানে? নির্ঝর মিথিলার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, যদি তোমাকে সুন্দর করে একটা লিপ কিস করতে দাও, তাহলে তোমাকে আমি ছাড়বো, এর আগে নয়। নির্ঝরের কথা শুনে মিথিলা একদম হাঁ হয়ে গেল। মিথিলার নির্ঝরকে তার হাতের কনুই দিয়ে একটা গুঁতা মেরে বলল, মানে কি? কি বলছো এসব? নির্ঝর, তুমি কিন্তু দিন দিন যা ইচ্ছা তাই হয়ে যাচ্ছ, আর তুমি কিন্তু খুব বদমাশ হয়ে গেছো নির্ঝর। কথাটা বলে নির্ঝরের হাতে একটা চিমটি কেটে নিজেকে নির্ঝরের কাছ থেকে ছাড়িয়ে চলে গেল মিথিলা।
নির্ঝর মিথিলার যাওয়ার পানে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বিড়বিড় করে বলল, ঠিক আছে, এখন না হয় পালিয়ে গেলে, রাত্রে দেখবো কিভাবে পালাও। এখন সময়টা তোমার, রাত্রের সময়টা আর তুমি দুইটাই শুধুমাত্র আমার। আর বদমাইশি কাকে বলে রাত্রে বুঝতে পারবে। মেঘাকে দেখে সন্ধ্যার দিকে সবাই বাসে চলে আসলো। মায়ের মিথিলার শ্বশুরবাড়ি আসতে চাচ্ছিল না। রাইসা টেনে ধরে নিয়ে এলো মায়নকে। বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। সুযোগ বুঝে রাইসা মায়নের রুমে গেল। রুমে গিয়েই সাথে সাথে মায়নের কলার ধরে পড়ল, এই, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমাকে ছেড়ে এখান থেকে চলে যেতে চাইছো? খবরদার, আমাকে ছেড়ে যাবার কথা কোনদিনও ভাববে না, বলে দিলাম। মায়ন রাইসার কপালে একটা কিস করে রাইসাকে জড়িয়ে ধরে পড়ল, পাগলে একটা, বিয়ের আগে যদি হবু শ্বশুরবাড়িতে এইভাবে দিনের পর দিন থাকি তাহলে কি আমার মূল্যায়ন থাকবে বলো তো? আর আমি যদি বাড়ি না ফিরে যাই তাহলে বিয়ের অ্যারেঞ্জমেন্ট কি করে হবে? তারপর অফিস থেকে তো আরও ছুটি নিতে হবে আমার পাগলিটাকে সময় দেওয়ার জন্য, তাই না বলো পাগলি? আমার যে আর তোমাকে ছাড়া একা একা থাকতে একটুও ভালো লাগে না। কবে সেই কাঙ্ক্ষিত দিনটা আসবে বলো না? আমার যে খুব তোমার পরশেঞ্জিকে ডুবিয়ে দিতে ইচ্ছে হয়। আমার কি তোমাকে ছাড়া একা থাকতে ভালো লাগে বলো? যত দ্রুত সম্ভব আমি আমার পাগলিটাকে আমার কাছে নিয়ে আসবো, কথা দিলাম। মায়নের সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে রাইসা মায়নের রুম থেকে চলে গেল। মিথিলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল আর হসপিটালে রাইসা আর মায়নের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটা ভাবছিল। আজ মিথিলা যদি সময় মতো ওখানে উপস্থিত না হতে পারত তাহলে চরম ভুল বোঝাবুঝির জের ধরে মায়ন আর রাইসার সম্পর্কটা হয়তোবা ভেঙে যেত। মাঝখান থেকে সারা জীবন কষ্ট পেত রাইসা আর মায়ন। মানুষ কিভাবে নিজের স্বার্থের জন্য অন্য একজন মানুষকে কষ্ট দিতে পারে তাই ভেবে পায় না মিথিলা। জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না, এটা হয়তোবা সেই মেয়েটা জানে না। ভালোবাসাটা হচ্ছে একটা পাখির মতো, আদর করে যত্ন করে আগলে রাখলে তার হয়ে যায়, আর জোড়াজোড়ি করলে দম বন্ধ হয়ে মারা যায়। এই ভালোবাসা কারোর কাছে চ্যালেঞ্জ আর কারোর কাছে জীবনের শ্রেষ্ঠ উপহার। কথাগুলো এক মনে ভাবছিল মিথিলা। তখনই নির্ঝর পিছন থেকে এসে মিথিলাকে জড়িয়ে ধরল। হঠাৎ এইভাবে মিথিলাকে জড়িয়ে ধরতে মিথিলা একটু কেঁপে উঠল। নির্ঝর মিথিলার ঘাড়ে একটা কিস করে বলল, অনেক হয়েছে, আর চুল আঁচড়াতে হবে না। আমার বউটা এমনিতেই অনেক সুন্দরী, আমি এমনিতেই তার দিক থেকে চোখ ফেরাতে পারি না। সারাক্ষণ তার ভাবনায় বিভোর হয়ে থাকি, সারাক্ষণ ইচ্ছে করে তাকে মন ভরে আদর করি। বেশি সাজুগুজু করলে তখন আর এই ঘর থেকে বের হতে ইচ্ছে করবে না। মিথিলা একটু হেসে নির্ঝরকে বলল, আমার জামাইটা যে এত রোম্যান্টিক তা তো আমার জানা ছিল না। সঙ্গে সঙ্গে নির্ঝর মিথিলাকে তার দিকে ঘুরিয়ে মিথিলার দুই গালে কিস করে বলল, তাই না? আচ্ছা ঠিক আছে, এতদিন দেখোনি, আজ দেখবে রোমান্টিকতা আর ভালোবাসা কাকে বলে। এই বলে নির্ঝর মিথিলাকে কোলে তুলে নিল। নির্ঝর মিথিলাকে আস্তে করে বিছানায় শুয়ে দিল। মিথিলা কিছু বলতে যাবে তখনই নির্ঝর মিথিলার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, তখন ফাঁকি দিয়ে চলে গিয়েছিলে, এখন আর ফাঁকি দেওয়ার কোনো চান্স নেই। নির্ঝর মিথিলার সারা শরীরে পাগলের মতো কিস করতে লাগলো। মিথিলা নির্ঝরের প্রত্যেকটা ছোঁয়াতে আর কিসে পাগল হয়ে যাচ্ছিল। তারপর দুজন আস্তে আস্তে ভালোবাসার গভীরে হারিয়ে গেল। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। মেঘা এখন অনেকটা সুস্থ, তাই আজকে মেঘাকে হসপিটাল থেকে রিলিজ করে দেবে। মেঘার রিলিজ স্লিপ আনার আগে মিথিলা সবাইকে বলল, সবার সাথে আমার একটা কথা আছে, আর সবাইকে আমার সেই কথাটা রাখতে হবে। সবাই মিথিলার দিকে জিজ্ঞাসিত দৃষ্টিতে তাকিয়ে আছে। মিথিলা আবার বলল, আমি চাই মেঘা এখান থেকে আমাদের বাড়িতে যাক। শুধু মেঘা নয়, ফুপা আর ফুপিও যাবে আমাদের সাথে। কথাটা শুনে মেঘা খুব উৎফুল্ল দৃষ্টি নিয়ে তাকালো মিথিলার দিকে। মেঘা মনে মনে চাচ্ছিল ওই বাড়িতে যেতে, কিন্তু সাহসের অভাবে বলতে পারছিল না। মিথিলা তার সেই ইচ্ছেটা পূরণ করলো। নির্ঝর কিছুটা ভুরু কুচকে গম্ভীর গলায় মিথিলাকে বলল, তুমি এটা কি বলছো মিথিলা? আর কেনই বা বলছো? মেঘা কেন আমাদের বাড়িতে যাবে? ফুপা আর ফুপির সাথে ও বাড়িতেই ফিরে যাক।
মিথিলা নির্ঝরের দিকে তাকিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করলো। নির্ঝর আর কোনো কথা বলল না। তবে মেঘার বাবা আর মা কিছুটা ইতস্তত বোধ করছে ওই বাড়িতে যাওয়া নিয়ে। মেঘার মা মিথিলাকে বলল, না মিথিলা, এত কিছু হয়ে যাবার পরে ওই বাড়িতে মেঘাকে আর না নিয়ে যাওয়াটাই ভালো। মেঘা সম্পূর্ণ সুস্থ হোক, পরিস্থিতি স্বাভাবিক হোক, আমরা অবশ্যই যাব। মিথিলা ভাবছে কিছুতেই মেঘাকে এখন ওদের বাড়িতে ফিরতে দেওয়া যাবে না। মায়ন আর রাইসা বিয়ে না হওয়া পর্যন্ত মেঘাকে মিথিলার শ্বশুর বাড়িতেই রাখতে হবে, মিথিলার চোখে চোখে আর খুব কাছাকাছি। মিথিলা বলল, ফুপি যা হয়েছে সব বাদ দিন। মেঘা এখনো সুস্থ হয়নি, আর ওর মনও এখনো ভালো হয়নি। তাই ও যদি আমাদের বাড়িতে গিয়ে সবার সাথে থাকে তাহলে ওর মনটা ভালো হয়ে যাবে আর ও দ্রুত সুস্থ হয়ে যাবে। আপনারা আপনারা আর অমত করবেন না প্লিজ। মেঘার বাবা মা কিছুতেই রাজি হচ্ছিল না। তখন নিঝর বলল, আর কোনো কথা বাড়িও না, তোমরা সবাই আমাদের বাড়িতে যাবে, এটাই ফাইনাল। মেঘা যেন খুশি আর মনে ধরছিল না। এই আশাই তো মেঘা ছিল ওই বাড়িতে মেঘা আবার ঢুকতে পারছে। এটা ভাবতেই মেঘার মনটা আনন্দে নেচে উঠল। হসপিটাল থেকে মেঘার রিলিজ স্লিপ নিয়ে সবাই নির্ঝরের বাড়িতে চলে গেল। নির্ঝরের মা মেঘাকে দেখা মাত্রই চোখ মুখ কুঁচকে ফেল। মিথিলা বুঝতে পারল মেঘাকে দেখে মোটেও খুশি হয়নি তার শাশুড়ি। মিথিলার শাশুড়ি কিছু বলতে যাবে, তখনই মিথিলা তার শাশুড়ির কাছে গিয়ে পড়ল, মা, বাবা কোথায়? বাবাকে যে দেখছি না। মিথিলার শাশুড়ি মিথিলার কথার কোনো উত্তর দিল না। কিছুটা বিরক্তি দৃষ্টি নিয়ে মিথিলার দিকে তাকালো। মিথিলা বুঝতে পারলো তার শাশুড়ি এই বিরক্তির দৃষ্টির কারণটা কি। মিথিলা কৌশলে তার শাশুড়িকে আস্তে করে বলল, মা, আমার উপরে বিশ্বাস আর ভরসা রাখো। আমি যা করেছি ভালোর জন্যই করেছি। হাসি মুখে মেঘাকে এখানে থাকতে দাও। মিথিলার কথা শুনে তার শাশুড়ি ভাবল, মিথিলা খুব বিচক্ষণ আর বুদ্ধিমতী মেয়ে। অবশ্যই কিছু না কিছু ভেবেই মেঘাকে এখানে নিয়ে এসেছে মিথিলা। তাই মিথিলার কথাটাকে মেনে নেওয়াটাই উচিত হবে তার। অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে মেঘাকে থাকতে দিতে হলো, আমাদের বাড়িতে থাকতে দিতে হলো। মিথিলা মেঘাকে আস্তে আস্তে ধরে মেঘার রুমের দিকে নিয়ে গেল। মেঘার মা বুঝতে পারছিল মেঘাকে দেখে তার ভাইয়ের বউ মোটেও খুশি হয়নি। খুশি হবেই বা কেন? মেঘা হয়তো খুশি হওয়ার মতো কোনো কাজ করেনি, উল্টো ক্ষতি হবার মতো কাজ করে গেছে প্রতিনিয়ত মেঘা। নির্ঝরের মা চলে যাচ্ছিল, তখনই মেঘার মা পিছন থেকে ডাক দিয়ে বলল, ভাবি একটু দাঁড়াও না, তোমার সাথে কথা আছে। নির্ঝরের মা দাঁড়িয়ে গেল, মেঘার মায়ের দিকে ঘুরে বলল, কি কথা আছে তোর? আর কোন কথা? কি বলার বাকি আছে তোদের? অনেকটা ইতস্তত বোধ করে মেঘার মা বলল, আমি জানি ভাবি, তুমি মেঘাকে মোটেও মন থেকে এখানে থাকতে দাওনি। হয়তো মিথিলার মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে থাকতে দিয়েছো। মেঘার হয়ে আমি না হয় তোমার কাছে ক্ষমা চাইছি। আমার মেয়েটাকে আগের মতো করে আবার ভালোবাসো না প্লিজ। নির্ঝরের মা মেঘার মায়ের কথার কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে গেল। এক বুক হতাশা নিয়ে নির্ঝরের মায়ের যাওয়ার পানে তাকিয়ে রইল মেঘার মা, আর মনে মনে আওড়ালো, বিশ্বাস এমন একটা জিনিস যা ভেঙে গেলে কখনোই জোড়া লাগে না। জানি না আমার মেয়েটাকে কোনোদিনও আগের মতন আবার সবার ভালোবাসা অর্জন করতে পারবে কিনা। মিথিলা মেঘাকে রুমে এনে আস্তে করে শুয়ে দিল। তারপর মেঘার পাশে বসে শীতল কণ্ঠে মেঘাকে বলল, যদি তোমার কিছু লাগে, কিছু প্রয়োজন হয় আমাকে ডেকো, কেমন? মেঘা মনে মনে বলল, আমার যেটা প্রয়োজন আর যেটা লাগবে সেটা পেলেই আমার আর কিচ্ছু দরকার নেই। মিথিলা মেঘার দিকে তাকিয়ে বুঝতে পারলো মেঘা মনে মনে কিছু একটা ভাবছে। মিথিলা মেঘাকে বলল, তুমি কি কিছু ভাবছো মেঘা? আমাকে বলতে পারো। মেঘা মনে মনে আওড়ালো, আমার বলা আর ভাবনার একটা জায়গাতেই আটকে আছে, এর বেশি বলার আমার কিছুই নেই। আর মেঘা চুপ করে আছে দেখে মিথিলা আবার মেঘাকে জিজ্ঞেস করলো, কিছু বলছো না যে মেঘা? তোমার কি শরীর খারাপ লাগছে? মেঘা ছোট্ট করে উত্তর দিল, না। মিথিলা মেঘার রুম থেকে চলে যাবার আগে মিথিলার দিকে এক নজর ঘুরে ভাবলো, ভালোবাসা খুব কঠিন জিনিস। ইচ্ছে করলেও মন থেকে ছেড়ে ফেলা যায় না, আবার চাইলেও তাকে জোর করে পাওয়াও যায় না। ভালোবাসা যেমন কষ্ট দেয় তেমন সুখও দেয়। ভালোবাসা ভুলে যাওয়া খুব কঠিন, আর সেটা যদি হয় খুব আপন মানুষ। আর সবচেয়ে বড় কথা হলো নিয়মিত লিখন, নিয়তির লিখন কখনো খণ্ডানো যায় না।
নিয়তি যার সাথে যার বন্ধন লিখে রাখে তার সাথেই তার বন্ধন হয়। নিয়তির বাইরে কোনো কিছুই সম্ভব নয়। তোমার মনে ভালোবাসা আছে ঠিকই, কিন্তু সেই ভালোবাসা পরিণতি পাওয়ার ভাগ্য তোমার নেই মেঘা। তবে হয়তোবা এমন কেউ না কেউ আছে যে তোমাকে অনেক বেশি ভালোবাসে, আর তুমি সেটা জানো না। আমার বিশ্বাস একদিন সব ঠিক হয়ে যাবে। তোমার এই ভালোবাসাটা সঠিক মানুষের কাছে পরিণতি পাবে। মিথিলা মেঘার রুম থেকে চলে গেল। বুক ফেটে কান্না আসছে। মেঘার এই কান্নাটাকে আটকে রাখার ক্ষমতা মেঘার নেই। মেঘা কাঁদছে আর ভাবছে, কেন এমন হলো তার সাথে? সে তো শুধু ভালোবেসেছিল, কোনো পাপ তো করেনি। তাহলে কেন তার ভালোবাসা পরিণতি পেল না? কেন এইভাবে তাকে দিনের পর দিন কষ্ট পেতে হচ্ছে? কেন বুক ফাটা আর্তনাদ নিজের বুকের মধ্যে তামা চাপা দিয়ে রাখতে হচ্ছে তাকে? মেঘা নিজের হাতের দিকে তাকিয়ে মনে মনে আবার বলল, কেন নিজের শরীরটাকে নিজেকে এই কষ্ট দিতে হলো? কি পাপ ছিল আমার? আমি তো শুধু ভালোবেসেছিলাম। ভালোবাসা তো কোনো অপরাধ নয়, কোনো পাপ নয়। তাহলে কেন আমি আজ এতটা কষ্ট পাচ্ছি? আমার নিয়তি কেন তার নিয়তির সাথে একত্র হলো না? কেন আমার নিয়তি তার নিয়তি আজ আলাদা? কেন মাঝখানে অনেক বড় একটা বাধা? আমি যে চাইলেও নিজেকে স্বাভাবিক করতে পারছি না। আমার এই বুকটা ফাটা আর্তনাদ, বুক ফাটা আর কান্না, এটার কি কোনো সমাধান নেই? কষ্টগুলো ভেবে আমার দু হাত দিয়ে মুখটাকে চেপে ধরে কেঁদেই চলেছি। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল। হেসকি দিতে দিতে মেঘা বিড়বিড় করে বলল, আমরা কেন তাদেরকেই ভালোবেসে ফেলি যারা আমাদের হবে না? কেন আমার মনে এই ভালোবাসার জন্ম হলো? কেন আমি মন থেকে সবকিছু মুছে দিতে পারছি না? কেন আমি নিজেকে ঠিক রাখতে পারছি না? কিছুটা আড়াল থেকে সবকিছুই দেখলো আর শুনলো মিথিলা। মেঘার এই কষ্ট দেখে মিথিলার চোখ দুটো ছলছল করে উঠল। যেভাবেই হোক মিথিলার এই ভালোবাসাটা অন্য কোনোভাবে পরিণতি দিতে হবে মিথিলাকে। মেঘা হয়তোবা জানে না ও নির্ঝরকে যতটা ভালোবাসে তার থেকেও বেশি ভালোবাসে এমন কেউ আছে যে মেঘাকে ভালোবাসে। আর সেই ভালোবাসা যদি এক মুহূর্তের জন্য মেঘা উপলব্ধি করতে পারে তাহলে মেঘা অনেক বড় ভাগ্যবতী হবে। কারণ কথায় আছে, ভালোবাসা ভালোবাসে শুধুই যে তাকে, ভালোবাসাই ভালোবেসে বেঁধে যে রাখে। মিথিলা তার চোখ জোড়া বন্ধ করে বিড়বিড় করে বলল, মেঘা, তোমাকেও ভালোবাসার কেউ না কেউ আছে। সময় সুযোগ মতো সবই বুঝতে পারবে। মিথিলা রান্নাঘরে গেল মেঘার জন্য স্যুপ বানাতে। তখনই মিথিলার শাশুড়ি মিথিলাকে বলল, মিথিলা, তুমি কিন্তু এই কাজটা মোটেও ভালো করোনি। আমি জানি তুমি যা করো ভেবেচিন্তে করো, তারপরও আমি তোমার এই কাজটাকে সমর্থন করতে পারছি না মিথিলা। মিথিলা তার শাশুড়ির দুই হাত ধরে শীতল কণ্ঠে বলল, মা, আপনাকে একটা কথা বলি। মেঘা তো আপনার আপন, অনেক কাছের। আপনি কেন মেঘার ওপর এতটা রেগে আছেন? ভুলে যান না সব কিছু। মেঘাকে আগের মতো আবার আপন করে নিন মা, প্লিজ। মিথিলার শাশুড়ি অবাক হয়ে মিথিলাকে বলল, তুমি কি করে পারছো মিথিলা এই কথাগুলো বলতে? হ্যাঁ, মেঘা আমার আপন, কিন্তু তুমি আর নির্ঝর আমার কাছে তার চাইতেও বেশি আপন। মেঘা যা যা করেছে তোমার আর নির্ঝরের সাথে, তারপরে ওকে ক্ষমা করার কথা কি করে বলতে পারো তুমি মিথিলা? মা, মেঘার দিকটা একবার একটু ভেবে দেখুন। মেঘা বুঝ হবার থেকেই নির্ঝরকে খুব ভালোবেসেছে। নির্ঝরকে নিয়ে ও মনে মনে একটা স্বপ্ন দেখেছে। আপনারও চেয়েছিলেন ওকে নির্ঝরের জীবনে আনতে। সব মিলিয়ে এই জন্যই ও পাগলামিগুলো করেছে। আর এখান থেকে ওকে বের করতে আমাদের সবাইকে ওকে সাহায্য করতে হবে। ওকে বোঝাতে হবে ওর সুন্দর একটা ভবিষ্যৎ আছে। ওকে বোঝাতে হবে ওর জন্য অনেক পরিমাণ ভালোবাসা নিয়ে কেউ অপেক্ষা করছে। মিথিলার এই কথাটার মানে বুঝতে পারল না মিথিলার শাশুড়ি। মিথিলার শাশুড়ি মেঘাকে প্রশ্ন করলো, মেঘার জন্য কেউ অপেক্ষা করছে মানে? মিথিলা একটু হেসে বলল, আমাদের জীবনে কারো না কারোর সাথে আমাদের অনেক বন্ধন লেখা আছে, আর সেই বন্ধনটাকে পরিপূর্ণ করতে অবশ্যই আমাদের আশেপাশে কেউ না কেউ আছে। মিথিলার শাশুড়ি মিথিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি দোয়া করি মা, তুই জীবনে অনেক সুখী থাক। আমার ছেলের রাজ কপাল যে তোর মতো একটা বউ পেয়েছে। মিথিলা পরক্ষণে তার শাশুড়িকে বলল, মা, আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। কি কথা? ভাইয়া আর রাইসার বিয়ের ব্যাপারে। মিথিলার শাশুড়ি কিছুক্ষণ চুপ থেকে বলল, দেখো মিথিলা,
ওদের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেই সিদ্ধান্ত তোমাকে মেনে নিতে হবে। দেখো, রাইসা আমাদের একমাত্র মেয়ে, তাই ওর ভালোটা আমাদেরকেও ভাবতে হবে। সেই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া, আর আমি আমার সিদ্ধান্তটা তোমাকে জানাতে চাই, আর তোমাকে সেটা মেনে নিয়ে সবাইকে বোঝাতে হবে। মিথিলা তার শাশুড়ির কথা শুনে চরমভাবে ঘাবড়ে গেল। তাহলে কি শাশুড়ির মুখে রাইসা আর মায়ানের সম্পর্কের নতুন সিদ্ধান্তের কথা শুনে অনেকটা ঘাবড়ে গেল মিথিলা। মুহূর্তের মধ্যেই মিথিলার মুখ শুকিয়ে গেল। অজানা এক ভয় এসে মিথিলার মনে বাসা বাঁধল। মিথিলা ভাবছে, তবে কি রাইসা আর মায়ানের সম্পর্ক এখানে শেষ হয়ে যাবে? তার শাশুড়ি কি মায়ান আর রাইসার সম্পর্ক এখন আর মানতে চাইছে না? অনেক চিন্তার প্রশ্ন এসে ভর করল মিথিলার মাথায়। মিথিলার এমন চিন্তিত মুখ দেখে মিথিলার শাশুড়ি হেসে উঠল। মিথিলা তার শাশুড়িকে হাসতে দেখে অবাক হয়ে গেল। মিথিলা তার শাশুড়িকে প্রশ্ন করল, মা, আপনি হাসছেন কেন? মিথিলার শাশুড়ি তার হাসি থামিয়ে বলল, হাসছি তোর চিন্তিত মুখটা দেখে। আমার কথা শুনে তুই অনেক ভয় পেয়ে গিয়েছিস, তাই না? মিথিলা তার শাশুড়ির কথা কিছুতেই বুঝতে পারছিল না। জিজ্ঞাসিত দৃষ্টি নিয়ে মিথিলা তার শাশুড়ির দিকে তাকিয়ে আছে। মিথিলার শাশুড়ি মিথিলার গালটা আলতো করে টেনে দিয়ে বলল, আর এত ভয় পাওয়ার কিছু নেই। আমি মায়ান আর রাইসার দ্রুত বিয়ের ব্যাপার তোর সাথে সিদ্ধান্ত নিতে যাচ্ছি, কারণ রাইসারও পরীক্ষা খুব কাছে চলে এসেছে। পরীক্ষার পরপরই আমি চাচ্ছি রাইসা আর মায়ানের বিয়ে দিয়ে এই বিষয়ে তোর সাথে কথা বলতে যাচ্ছিলাম। কথাটা শুনে মিথিলার বুকের উপর থেকে যেন একটা পাথর নেমে গেল। মিথিলা পরম শান্তিতে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। মিথিলা এবার কিছুটা হেসে তার শাশুড়িকে বলল, মা, সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম আপনার কথা শুনে। আমি ভেবেছিলাম। মিথিলার শাশুড়ি মিথিলাকে সম্পূর্ণ কথা শেষ করার আগেই বলে উঠল, কি ভেবেছিলি তুই আমি মায়ান আর রাইসার সম্পর্কটা আমি ভেঙে দিতে চাইছি? যাকে আমার মেয়ে ভালোবাসে, আমার মেয়েকে যে এতটা খেয়াল করে, তাদের মধ্যে আমি দূরত্ব সৃষ্টি করব, সেটা ভুল ভাবলি কি করে? শোন, যত দ্রুত সম্ভব ওদের বিয়ের ব্যবস্থা শুরু করে ফেলতে হবে। রাইসার পরীক্ষা আর বেশি দিন বাকি নেই। পরীক্ষা শুরু হওয়ার আর শেষ হওয়ার সব মিলিয়ে হয়তো বা 1.5 থেকে 2 মাস লাগবে। হাতে কিন্তু বেশি সময় নেই, অনেক কাজ এখন। আর তোর দায়িত্ব তো সব থেকে বেশি। তুই এদিক থেকে ভাবি, অন্য দিক থেকে বোন। হ্যাঁ মা, আমি ভাইয়া আর রাইসার বিয়েতে এতটুকু কমতি রাখবো না। নিজের সবটুকু দিয়ে খুব সুন্দর করে ওদের বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করব। মিথিলা কৃতজ্ঞতা স্বরে তার শাশুড়িকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ মা, এইভাবে ভাইয়া আর রাইসার সম্পর্কটা মেনে নেবার জন্য। আমি সত্যিই ভাবতে পারিনি আপনারা সবাই এভাবে এত সহজে ভাইয়া আর রাইসার সম্পর্কটা মেনে নেবেন। আমি সত্যিই ভাবতে পারিনি আমার ভাইয়া নতুন করে একটা বাঁচার খুঁটি পাবে, নতুন করে তার জীবনটাকে আবার সাজিয়ে নিতে পারবে। আপনাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন মা। মিথিলার শাশুড়ি পরম মমতায় মিথিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যে মেয়েটা তার শ্বশুর বাড়ির জন্য, তার স্বামীর জন্য এত কিছু করতে পারে, সেই মেয়েটার ভাই কতটা ভালো হতে পারে তার বলার অপেক্ষা রাখে না মিথিলা। রাইসার জন্য হয়তো বা আরও অনেক বড় ঘরের অনেক প্রতিষ্ঠিত ছেলে পেতাম, কিন্তু মায়ের মতো পেতাম না, তোর মতো ননদ পেত না, আর তোর বাবা আর মায়ের মতো শ্বশুর আর শাশুড়ি পেত না আমার মেয়েটা। এইভাবে বউ আর শাশুড়ির মধ্যে মিষ্টি মধুর কথা চলতে থাকলো প্রায় কিছুক্ষণ। কথা শেষ করে মিথিলা স্যুপ বানিয়ে নিয়ে মেঘার কাছে গেল। মেঘা খেতে চাচ্ছিল না। মিথিলা পরম যত্নে আর মমতায় মেঘাকে স্যুপ খাইয়ে দিল। নিজের শাড়ির আঁচল দিয়ে মেঘার মুখ মুছে দিল। মেঘা শুধু অপলক দৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, একটা মানুষ কি করে এতটা ভালো মনের হতে পারে, কি করে নিজের শত্রুর এত যত্ন নিতে পারে, কি করে নিজের শত্রুকে নিজের ঘরে আবার নতুন করে আশ্রয় দিতে পারে। আমি আজ সত্যি বলতে বাধ্য হচ্ছি, নিজের ভাইয়ের জন্য মিথিলাই পৃথিবীর সবচেয়ে পারফেক্ট একজন বউ, যে নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবেসে যেতে পারে। মিথিলা মেঘাকে তার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মেঘাকে প্রশ্ন করলো, কি হলো মেঘা, কিছু বলবে? মেঘা তার এক হাত দিয়ে মিথিলার গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি তোমার মনের মতো একজন খাঁটি মানুষ হতে পারতো, তাহলে হয়তো বা এই পৃথিবীটা আরো অনেক সুন্দর হতো। মিথিলা একটু মুচকি হেসে বলল, মেঘা, মানুষ চাইলে সব কিছু সম্ভব।
সে যদি চায় তাহলে যে কারোর মনেই সে জয় করতে পারে। এমনকি নিজের সব থেকে শত্রুকেও সে জয় করে নিতে পারে মেঘা। মেঘা মনে মনে বলল, একদম বাস্তব কথা বলেছো তুমি মিথিলা ভাবি। তোমার উপর আমার যে হিংসা আর রাগ ছিল, কেন জানি না সেটা মন থেকে একটু কুটকুট মুছে যাচ্ছে তোমার ভালোবাসার স্নেহে। শুধু একটাই সমস্যা, হাজার চেষ্টা করেও আমি নির্ঝর ভাইকে কিছুদিন মন থেকে মুছে দিতে পারছি না। জানি না কোনোদিনও পারবো কিনা। নির্ঝরের কথা মনে পড়াতে মেঘার মুখটা মলিন হয়ে গেল। মিথিলা বুঝতে পেরে পরক্ষণে মেঘার 2 হাত ধরে পড়ল। মেঘা মানুষের মন ভালোবাসা আর স্নেহ দিয়ে। মিথিলা মেঘার সাথে আরও কিছুক্ষণ গল্প করে মিথিলা মেঘাকে ওষুধ খাইয়ে দিয়ে পরম যত্নে শুয়ে দিয়ে চলে গেল। মিথিলার সেবা, যত্ন, স্নেহ আর ভালোবাসায় মেঘা একটু একটু করে সুস্থ হয়ে উঠল। কিন্তু নির্ঝরকে এখনও ভুলতে পারেনি মেঘা। কিন্তু মেঘার মধ্যে অনেক পরিমাণ আমূল পরিবর্তন এসেছে। মেঘার মন থেকে সমস্ত হিংসা আর কষ্ট একটু একটু করে দূর হয়ে যেতে লাগলো। মেঘা যেন নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারছে। মেঘা যেন তার আগে সেই রূপ আর এখনকার রূপের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছে না। নতুন এই মেঘাকে যেন মেঘার প্রচণ্ড ভালো লাগছে। কিছুদিন পর মেঘার রুমে বসে বই পড়ছিল। তখন মিথিলা মেঘার কাছে এসে বলল, এখন তোমার শরীরের কি অবস্থা মেঘা? মেঘা বইটা পাশে রেখে হাসি মুখে মিথিলাকে বলল, আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো ভাবি। তুমি যেভাবে আমার যত্ন করছো প্রতিনিয়ত, সঠিক সময়ে মতো আমার দেখাশোনা করছো, আমি সুস্থ না হয়ে কি পারি বলো? মেঘার মুখে এত সুন্দর গোছানো কথা শুনে অনেকটা অবাক হলো মিথিলা, সেই সাথে খুশি হলো। মিথিলা ভাবছে হয়তোবা মেঘা একটু একটু করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে। মিথিলার আত্মবিশ্বাস আজ সত্যি হতে চলেছে। আসলে ভালোবাসা দিয়ে যে কোনো কিছুই জয় করা যায়, হোক সে পরম শত্রু। মিথিলা আনন্দিত চোখ নিয়ে মেঘার দিকে তাকিয়ে বলল, শুধু আমার জন্য নয় মেঘা, তোমারও চেষ্টা ছিল বলেই আজ তুমি সুস্থ হতে পেরেছো। সেদিন যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি এত সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারতে বলো? জীবন থেকে কিছু হারিয়ে ফেলা মানে কিন্তু জীবন শেষ হয়ে যাওয়া নয় মেঘা। আমাদের সবার উচিত জীবনকে জীবনের মতো করে একটা সুযোগ দেয়া, নতুন করে বাঁচার প্রেরণা শক্তি নিজের মধ্যে জাগিয়ে তোলা, যা তুমি করতে পেরেছো মেঘা। কতটা পেরেছি জানি না ভাবি, তবে হ্যাঁ, তুমি আমাকে যথেষ্ট পরিমাণ অনুপ্রেরণা দিয়েছ বলেই আমি হয়তোবা আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিতে পেরেছি। কিন্তু জানো, নিজের প্রতি নিজের মাঝে মধ্যে খুব ঘৃণা হয়, নিজেকে নিজের ধিক্কার দিতে ইচ্ছে করে আমার করা অতীতের কাজগুলোর জন্য। মিথিলা মেঘার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পুরাতন স্মৃতি মনে রেখে কষ্ট পেতে হয় না মেঘা। সমস্ত অতীতকে পেছনে ফেলে নতুন করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার নামই জীবন। কিন্তু মেঘা, তোমাকে যেখানে থেমে গেলেই চলবে না। নিজের জীবনকে তো ভবিষ্যতের জন্য এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের একটা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে হবে, নিজের একটা নতুন পরিচয় গড়ে তুলতে হবে, যেই পরিচয় তোমাকে মানুষ নতুন রূপে চিনবে আর জানবে। মেঘা মিথিলার কথাগুলো ঠিক বুঝতে পারলো না, তাই মিথিলাকে প্রশ্ন করলো, আমি তোমার কথাগুলোর মানে ঠিকই বুঝতে পারছি না ভাবি। তুমি আসলে কি বোঝাতে চাইছো, একটু বুঝিয়ে বলো তো ভাবি। মিথিলা মেঘার আরো কিছুটা কাছে গিয়ে মেঘার 2 কাঁধে হাত দিয়ে বলল, মানে আমি বলতে চাচ্ছি, দেখো রাইসা তো তোমার ছোট। রাইসার তো বিয়ে প্রায় ঠিক হয়ে আছে ভাইয়ার সাথে। ওর পরীক্ষার পরেই বিয়ের কার্যক্রম শুরু করা হবে। তুমি তো রাইসার বড়, তোমার আগে বিয়ে না দিয়ে কি করে রাইসার বিয়েটা দেই বলো তো? মিথিলার মুখে মেঘার বিয়ের কথা শুনে মেঘার বুকের ভিতরটা মুছে দিয়ে উঠল। যাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, যাকে বিয়ে করার আশা মনের ভিতরে তিল তিল করে পুষে রেখেছিল, সে তো আর কোনোদিন তার হবে না। সে কি করে অন্য একজনের জীবনে নিজেকে, কিছুতেই তা ভুলেও ভাবতে পারছে না মেঘা। মেঘা নিলিপ্ত গলায় উত্তর দিল, ভাবি, আমার বিয়ে চিন্তা বাদ দাও। কত মানুষই তো আছে যারা বিয়ে ছাড়াও নিজের জীবনটা সুন্দর করে কাটিয়ে দিচ্ছে। আমি না হয় আমার বাবা আর মায়ের কাছে সারাটা জীবন কাটিয়ে দেব, আর আমি চলে গেলে আমার বাবা আর আমার মাকে কে দেখবে বলো? আমি যে তাদের একমাত্র সন্তান। মিথিলা কিছু সময় চুপ থেকে মেঘাকে বলল, আচ্ছা মেঘা, এমনও তো হতে পারে যে তোমার জীবনে যে আসবে সে তোমার বাবা আর মাকে তোমার থেকেও বেশি আগলে রাখবে।
তোমার থেকেও অনেক বেশি ভালোবাসবে। তুমি নির্ঝরকে যতটা ভালোবেসেছো তার থেকেও অনেক গুণ বেশি সে তোমাকে ভালোবাসবে। যতটা কষ্ট তুমি পেয়েছো তার থেকে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। মেঘা মিথিলার কথা কিছুই বুঝতে পারছে না, শুধু ফ্যালফ্যাল করে মিথিলার দিকে তাকিয়ে আছে। মিথিলা আবার বলল, মেঘা, তোমাকে অনেক দিন যাবৎ একটা কথা আমি বলার চেষ্টা করছিলাম, কিন্তু বিভিন্ন কারণে বলা হয়ে ওঠেনি। আজ সেই সঠিক সময়টা এসেছে তোমাকে সেই কথাটা বলার। কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘা মিথিলার দিকে। মেঘা মিথিলাকে শীতল কণ্ঠে প্রশ্ন করলো। কি কথা ভাবি? মিথিলা কিছুটা নড়ে চড়ে বসে উত্তর দিল, আচ্ছা মেঘা, মনে করো এমন কেউ যে তোমাকে খুব ভালোবাসে, মনে প্রাণে অন্তর থেকে খুব চায় তোমার হতে, তাহলে কি তুমি তাকে গ্রহণ করবে? মিথিলার মুখে এমন কথা শুনে আরো বেশি অবাক হলো মেঘা। অনেক পরিমাণ জিজ্ঞাসিত দৃষ্টি নিয়ে মিথিলার দিকে তাকিয়ে আছে মেঘা। মিথিলা আবার বলা শুরু করলো, যেদিন তুমি আমাদের বাড়িতে বউ ভাতে গিয়েছিলে, ঘটনাটা ঠিক সেদিন থেকে শুরু হয়েছিল। মিথিলার কথায় মেঘা আশ্চর্যের ঘোর যেন ক্রমেই বেড়ে চলেছে। মেঘা বুঝতে পারছে না আসলে মিথিলা তাকে কি বলতে চাচ্ছে। মেঘা কিছু একটা বলতে যাবে, তখনই মিথিলা মেঘাকে থামিয়ে দিয়ে বলল, তোমার কথা পরে শুনবো মেঘা, আগে আমার সম্পূর্ণ কথাটা শোনো, বোঝো, তারপর যা বলার বলো। মেঘা মাথা নাড়িয়ে সায় দিল। মিথিলা বলা শুরু করলো, আমার বউ ভাতে আমার খুব কাছের এক বান্ধবীকে তার পরিবার সহ ইনভাইট করেছিলাম। ওর নাম রেখা, তার সাথে তার হাজবেন্ড আর দেবর এসেছিল। আমার বান্ধবী রেখার দেবর লিওন সেদিন তোমাকে দেখা মাত্রই পছন্দ করেছিল। রেখা আমার কাছে এসে বিষয়টা বলেছিল, আমি চেয়েছিলাম তোমাকে এই বিষয়টা জানাতে, কিন্তু তারপর যা যা হয়ে গেল আর জানাতে পারিনি। রেখা তার দেবরের অনুরোধে আমার কাছ থেকে খুব পরিমাণ অনুরোধ করে তোমার একটা ছবি আর তোমার ফোন নাম্বার নিয়ে গিয়েছিল, কিন্তু নিলয় আমাদের বাসা থেকে যাবার পর রেখার কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে অনেক আকুতি মিনতি করেছে তোমাকে রাজি করানোর জন্য যে ও তোমাকে বিয়ে করতে চায়। মেঘা কিছু বলছে না, শুধু ফ্যালফ্যাল করে মিথিলার দিকে তাকিয়ে মিথিলার কথাগুলো শুনছে। আর কেমন যেন একটা আবেগ নাড়া দিয়ে উঠছে মেঘার মনে। মিথিলা কিছুক্ষণ থেমে নিয়ে আবার বলল, জানো মেঘা, নিলয়ের কাছে তোমার নাম্বার আছে, কিন্তু তোমাকে কেন ফোন দেয়নি এখনো পর্যন্ত জানো? মেঘা দুই পাশে মাথা নাড়িয়ে না বোধক সম্বোধন করলো। মিথিলা মেঘার দিকে তাকিয়ে বলল, কারণ নিলয় চেয়েছিল তুমি তাকে একটা ফোন দাও। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হলো নিলয় তোমার সম্পর্কে সবকিছু জানে, আর সবকিছু জেনে নিলয় চেয়েছিল তোমার তরফ থেকে ওর কাছে আগে আসুক ফোনটা। আমি যতটুকু রেখার কাছে শুনেছি, নিলয় প্রতিটা মুহূর্ত ফোনটা সামনে নিয়ে বসে থাকে, কখন তুমি তাকে একবার ফোন দেবে। এটাই তোমার জীবনের সত্যিকারের ভালোবাসা মেঘা। প্লিজ, নিলয়ের এত পরিমাণ ভালোবাসাটা তুমি ফিরিয়ে দিও না। ও যে তোমাকে অনেক বেশি ভালোবাসে। তুমি বিশ্বাস করবে না মেঘা, নিলয় যে তোমাকে কতটা ভালোবাসে তার জ্বলন্ত প্রমাণ আমি। কথা শুনেই মিথিলার দিকে তাকালো মেঘা। সেই চাহনিতে যেন কত মায়া মিশে আছে। সেই চাহনি যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে মিথিলার বাকি কথাটুকু শোনার জন্য। মেঘা নিজের অজান্তেই মিথিলাকে বলে ফেলল, তুমি খেলে কোনো ভাবি বলো। মিথিলা বুঝতে পারলো নিলয়ের কথা শুনে নিলয়ের জন্য এক বুক ভালোবাসা মিথিলার মনে উকি দিচ্ছে। আর যদি নিলয়ের এত ভালোবাসা যদি মেঘা পায়, তাহলে স্বর্গ সুখ পাবে। মিথিলা আবার বলা শুরু করলো, তুমি যখন হসপিটালে ভর্তি ছিলে, আমি তখন তোমাকে ব্লাড দিতে গিয়েছিলাম। তখনই হঠাৎ নিলয়ের সঙ্গে আমার দেখা হলো। আমি জানতাম না নিলয় ওই হসপিটালেই অ্যাকাউন্ট সেকশনে জব করে। আসলে অনেকটা কাকতালীয়ভাবেই ওর সাথে আমার দেখা হয়ে গেছিল। যখনও শুনলো তোমার এই অবস্থার কথা, বিশ্বাস করবে না মেঘা, ও যেন পাগলের মতো হয়ে গিয়েছিল। আমি দেখেছিলাম ও কতটা পরিমাণ ভেঙে পড়েছিল। যখন শুনলো তোমার ও পজিটিভ রক্ত দরকার, তখন ও একের পর এক সব পরিচিত বন্ধু বান্ধবকে ফোন দিয়ে পাগলের মতো ও পজিটিভ রক্ত খুঁজছিল। কারণ তোমার 2 ব্যাগ রক্ত দরকার ছিল। ডক্টর আমার কাছ থেকে 2 থেকে 1 ব্যাগের বেশি রক্ত নিতে নারাজ ছিল। পাগলের মতো রক্ত খুঁজেছে এখানে সেখানে। হঠাৎ ওর মনে পড়লো রেখার রক্তের গ্রুপ ও পজিটিভ। সঙ্গে সঙ্গে ও রেখাকে হসপিটালে ডাকলো, আর রেখাই 1 ব্যাগ রক্ত তোমাকে দিয়েছে। এখন মেঘা, আমি জানি না নিলয়ের এই ভালোবাসাকে আসলে তুমি কতটা গ্রহণ করতে পেরেছো বা পারবে, তবে আমি এইটুকু বলবো, নিলয় তোমার জীবনের অনেক বড় একটা
অনেক বড় একটা ভালোবাসার চুনি পাথর। তারপর মিথিলা নিলয়ের ছবি আর নাম্বার মেঘার হাতে দিয়ে মেঘার রুম থেকে চলে গেল। মেঘা মিথিলার বলা প্রত্যেকটা কথাগুলো ভাবছে। সত্যি কি একটা মানুষকে প্রথম দেখাতেই এত পরিমাণ ভালোবাসতে পারে? সত্যি কি একটা মানুষের জন্য এত অপেক্ষা করতে পারে? নিলয়ের ছবি উল্টো করে আর ফোন নাম্বারটা হাতে নিয়ে এক মনে কথাগুলো ভাবছিল মেঘা। মেঘার নিলয়ের মিলটা যেন হয়ে যায়, তাহলে এই বাড়িতে একসাথে দুটো বিয়ে হবে, আর দুটো বিয়ের তদারকি মিথিলার নিজে করবে। মিথিলা মেঘার ঘর থেকে বের হয়ে এক মনে ভাবছে। কথাগুলো এক মনে ভাবতে ভাবতে মিটিমিটি হাঁটছিল মিথিলা। হঠাৎ মিথিলার কেমন জানি গাটা গুলিয়ে উঠল, কেমন যেন বমি বমি ঠেকলো মিথিলার কাছে। মিথিলা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। মেঘা এখনো ছবিটা উল্টো করে ছবিটার উল্টো দিকে তাকিয়ে আছে মেঘা। মেঘার কেমন যেন হাত পা বুক সব কাঁপছে। মেঘা যেন বিশ্বাস করতে পারছে না, সে কি স্বপ্ন দেখছিল নাকি সত্যি মিথিলা এই কথাগুলো মেঘাকে বাস্তবে বলেছে। ওর মতো একটা মেয়েকে এত পরিমাণ কেউ ভালোবাসতে পারে? কিছুতেই মেঘার বিশ্বাস হচ্ছিল না। মেঘা নিজের গায়ে একটা চিমটি কাটলো। না, সে তো বাস্তবেই আছে। মেঘা কখনো স্বপ্ন ভাবতে পারেনি এত পরিমাণ ভালোবাসা নিয়ে কেউ মেঘার জন্য অপেক্ষা করবে। এই ভালোবাসা কি সত্যি মেঘার প্রাপ্য? মেঘা ছবিটা আবার উল্টো পিঠের দিকে তাকালো। মেঘা সিদ্ধান্ত নিল যে তাকে এতটা ভালোবেসেছে, তাকে মেঘাকে দেখতে হবে। কথাটা ভাবতেই মেঘার বুকে ধূপকানিটা যেন আরো বেড়ে গেল। মেঘা একটা নিঃশ্বাস নিয়ে চোখটা বন্ধ করে আস্তে আস্তে ছবিটা সোজা করলো। তারপর আস্তে আস্তে পিটপিট করে চোখটা মিলিয়ে ছবিটার দিকে তাকালো। ছবিটা দেখে মেঘা যেন কিছু ভাবার শক্তি হারিয়ে ফেল। অনেক পরিমাণে বমি হলো মিথিলার। 2-1 দিন যাবৎ অনেক পরিমাণে মিথিলার গাটা ফুলাচ্ছিল। আজকে হঠাৎ এত পরিমাণে বমি হলো। অনেক পরিমাণ বমি হওয়াতে মিথিলার মাথাটা চক্কর মারছিল। মিথিলা আস্তে আস্তে করে এসে বিছানায় শুয়ে পড়ল। মিথিলা তার মাথাটা দুপাশে হাত দিয়ে ধরে আলতো করে মাসাজ করতে করতে মনে মনে ভাবলো, যে করেই হোক তাকে সুস্থ হতে হবে। সামনে রাইসার বিয়ে, হয়তোবা মেঘার বিয়েও ঠিক হয়ে যেতে পারে। এই মুহূর্তে সে অসুস্থ হয়ে গেলে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আর নির্ঝরকে তো ভুলেও জানানো যাবে না মিথিলার শরীর খারাপের কথা। তাহলে সবকিছু ফেলে মিথিলাকে নিয়েই পড়ে থাকবে। এর কারণে রাইসা আর তার ভাইয়ের বিয়েটা পিছিয়ে যেতে পারে। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। হয়তো একটু রেস্ট নিলে তার মাথা ব্যথাটা কমে যেতে পারে। সে তো প্রায় বেশি কিছুদিন যাবৎ অনেক টেনশনের মধ্যে ছিল, তাই হয়তোবা তার জন্যই তার শরীরটা খারাপ লাগছে। আর হয়তোবা গ্যাস ফর্ম হয়েছে, তাই বমি হলো। ভাবতে ভাবতেই মিথিলার চোখ বন্ধ করে ফেল। মেঘা এখনো নিলয়ের ছবিটা উল্টো করে রেখেছে। ছবিটার উল্টো দিকে তাকিয়ে আছে। তার বুকের মধ্যে ধুকধুকানিটা ক্রমে বেড়ে চলেছে। কেমন যেন একটা আবেগের শিহরণ বয়ে যাচ্ছে তার মনের মধ্যে। মেঘা বিড়বিড় করে বলল, আমার এমন কেন মনে হচ্ছে আজ নিজের ভাইয়ার প্রতিও মনে হয় আমার এতটা আবেগে শিহরণ বয়ে যায়নি মনের মধ্যে কখনো। তাহলে আজ কেন নিলয়ের প্রতি আমার এমন হচ্ছে? নিলয়কে তো আমি চিনি না, এখনো পর্যন্ত দেখিনি, তাহলে কেন এক অজানা অনুভূতি আমার মধ্যে বারবার নাড়া দিয়ে উঠছে? তবে হ্যাঁ, প্রথম দেখাতে যে আমাকে এতটা ভালোবেসেছে তাকে আমাকে দেখতেই হবে। কথাটা ভেবে মেঘা চোখটা বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিয়ে নিলয়ের ছবিটা হাতে নিল। নিলয়ের ছবিটা সোজা করে মেঘা আস্তে আস্তে পিটপিট করে চোখ মেলে তাকালো। ছবিটা দেখেই মেঘার বুকের ভিতর যেন ধূপকানিটা আরো বেড়ে গেল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল নিলয়ের ছবির দিকে। নিলয়ের ছবি যেন কোনো এক মায়ের টানছে মেঘাকে। বেশ কিছুক্ষণ নিলয়ের ছবির দিকে তাকিয়ে থেকে নিজের অজান্তেই বলে উঠল, এই যেন এক স্বপ্নের পুরুষ। যে কোনো মেয়ে ওকে দেখলেই এক দেখাতে প্রেমে পড়তে বাধ্য হবে, কিন্তু আমার হঠাৎ এমন কেন লাগছে? ছবিটা দেখে কোনো এক মায়া যেন আমাকে গ্রাস করে নিয়েছে। মেঘা নিলয়ের নাম্বারটা ডায়ালে ওঠালো। কল দিতে যেও যেন আবার থমকে গেল। মেঘা ভাবছে, এত কিছু হারিয়ে যাওয়ার পরও, এতগুলো দিন কেটে যাওয়ার পরও সেই মানুষটা কি মেঘা কি এখনো মনে রেখেছে নাকি তাকে ভুলে গেছে? সেই সংশয়টা মেঘার মনের ভিতর জাগ্রত হচ্ছে বারংবার।
বেশ কিছুক্ষণ মেঘা তার আবেগ আর বিবেকের সাথে যুদ্ধ করে আবেগকে পিছনে ফেলে বিবেকের ডাকে সাড়া দিয়ে চোখ বন্ধ করে নিলয়ের নাম্বারে কল দিল। একবার রিং বাজতেই সঙ্গে সঙ্গে রিসিভ করলো নিলয়। চরমভাবে আশ্চর্য হলো মেঘা বুঝতে পারলো নিলয় হয়তোবা ফোনটা কাছে নিয়ে বসেছিল মেঘার ফোনের অপেক্ষায়। কেউ কোনো কথা বলছে না, দুজনের মধ্যেই পিনপতন নীরবতা। তবে মেঘা বুঝতে পারছিল নিলয় জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাসের শব্দে মেঘার কান আর মন দুটোই ভারী হয়ে আসছিল। বেশ কিছুক্ষণ দুজন নীরব থাকার পর নিলয় নীরবতা ভেঙে মেঘাকে বলল,